বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছিলাম দণ্ডবিধি 1860-এর অধ্যায় 16 মানবদেহ সংক্রান্ত অপরাধ। আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন তো? শোনা যায় না? ঠিক আছে, তাহলে আমরা 299 থেকে পড়ছিলাম। 299 অপরাধজনক নরহত্যা। 300 খুন। 301 যাকে খুন করার উদ্দেশ্য ছিল তার মৃত্যু না হয়ে অন্য ব্যক্তির মৃত্যু হলে খুন হিসেবে গণ্য হবে। 302 খুনের শাস্তি। 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করার শাস্তি। 304 অপরাধজনক নরহত্যার শাস্তি। 305 শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করার শাস্তি। 306 প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করার শাস্তি। 307 খুনের চেষ্টার শাস্তি। 308 অপরাধজনক নরহত্যার শাস্তি। 309 আত্মহত্যার চেষ্টার শাস্তি। 310 ঠক। 311 ঠগের শাস্তি। 312 নারীর গর্ভপাত করানোর শাস্তি। আর 313 নারীর সম্মতি বিধি রেখে গর্ভপাত করানোর শাস্তি। 314 গর্ভপাত করানোর উদ্দেশ্যে নারীর মৃত্যু ঘটানোর শাস্তি। 315 315 মায়ের জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত শিশুর জন্মগ্রহণে বাধা দেওয়া অথবা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুর মৃত্যু ঘটানোর শাস্তি। 316 অপরাধজনক নরহত্যা বলে গণ্য এমন কাজের সাহায্যে জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটানোর শাস্তি। 317 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ করার শাস্তি। 318 মৃত শিশুকে কবর দিয়ে জন্মগোপন করার শাস্তি। 319 আঘাত। 320 গুরুতর আঘাত। 321 ইচ্ছাকৃতভাবে আঘাত করার সংজ্ঞা। 322 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার সংজ্ঞা। 323 ইচ্ছাকৃতভাবে আঘাত করার শাস্তি। 324 ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দিয়ে অথবা অন্য কোনো মাধ্যমের সাহায্যে আঘাত করার শাস্তি। 325 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার শাস্তি। 326 ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দিয়ে অথবা অন্য কোনো মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত করার শাস্তি। 326 ক ইচ্ছাকৃতভাবে দুই চোখ উপড়ে ফেলা অথবা অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা অথবা মাথা বা মুখমণ্ডলের বিকৃতি সাধন করার শাস্তি। এই হলো 326 ক। গত ক্লাসে আমরা এতটুকু করেছিলাম। আজকে আমরা পড়বো 327 থেকে ইনশাআল্লাহ। তো 327 ধারায় বলা হচ্ছে বলপূর্বক সম্পত্তি আদায় বা অপরাধ অনুষ্ঠান সুগম করার জন্য যদি কোনো ব্যক্তিকে বাধ্য করার উদ্দেশ্যে আঘাত করা হয় তাহলে তার শাস্তি। 327 387 বলতেছে কি বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া। ধরেন আপনি একটা মানুষকে রাস্তায় ধরে বলতেছেন যে তোমার কাছে যা আছে সবকিছু দিয়ে দাও, ছুরি ধরে বললেন, বলপূর্বক এভাবে সম্পত্তি ছিনায় নিলেন, এটাই বলতেছে 327 দ্বারা। অথবা আপনি কোনো ব্যক্তিকে কোনো একটা অপরাধ করতে বাধ্য করলেন অথবা আপনি অপরাধ করবেন সে যাতে হেল্প করে সেই ধরনের ঘটনা ঘটাইতে তাকে বাধ্য করলেন। তো এই এই কাজগুলোর শাস্তি হবে 327 ধারাতে। মনে রাখবেন কিভাবে? হ্যাঁ, 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 হ্যাঁ। তো 327 হলো কি বলপূর্বক সম্পত্তি আদায় অথবা অপরাধ অনুষ্ঠান সুগম করে দিতে বাধ্য করার উদ্দেশ্যে আঘাত করার শাস্তি। তার মানে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়তেছি আঘাত। 319 থেকে আঘাত শুরু হয়েছে, 338 শতকঙ্ক পর্যন্ত হচ্ছে আঘাত। তো এখানে মেইন কথা হচ্ছে আঘাত, সম্পত্তি ছিনায় নেওয়া। হ্যাঁ, সম্পত্তি ছিনায় নেওয়া বা অপরাধ করতে সহায়তা করা, এই ধরনের কাজে যেন কেউ হেল্প করে এই কারণে তাকে আঘাত করতে হবে। যদি আঘাত করে তাহলে 327 ধারা আসবে, আঘাত করে যদি তাহলে 327 ধারা আসবে।
327 হলো সাধারণ আঘাত করার শাস্তি, আর 329 হলো সেম কাজে গুরুতর আঘাত করার শাস্তি। মানে বলপূর্বক সম্পত্তি আদায় অথবা অপরাধ সুগম করতে যদি কেউ সহায়তা করে, মানে অপরাধ সুগম করে দিতে বাধ্য করার জন্য কাউকে আঘাত করা হলে তার শাস্তি 327 ধারা। আমার মনে হয় আপনাদের কঠিন লাগছে না? তাহলে একটু সহজে বলি। এক কথা হচ্ছে, সম্পত্তি ছিনায়া নেওয়ার সময় যদি কোনো ব্যক্তি কাউকে আঘাত করে তার শাস্তি 327 ধারা, এতটুকু মনে রাখেন। সম্পত্তি ছিনায়া নেওয়ার সময় অথবা বলপূর্বক সম্পত্তি আদায় করার সময় যদি কেউ আঘাত করে তার শাস্তি হবে 327 ধারা। এটা হলো আঘাত করে মানে সাধারণ আঘাত। আর যদি কেউ গুরুতর আঘাত করে তাহলে সেটা হবে কত? 329 ধারা। 327 পরে 329, মাঝখানে একটা বাদ, 328। এই 328টা হচ্ছে কি, ওই যে মলম পার্টি যেটাকে বলে, কেউ যদি রুমাল শুকাইয়া মানুষকে অজ্ঞান করে জিনিসপত্র নিয়ে যায়, অথবা ধরেন নেশা নেশা জাতীয় জিনিস পান করাইয়া তাকে অবচেতন করে ফেলে, এক কথায় হচ্ছে বিষাক্ত জিনিস পান করাইয়া অজ্ঞান করে ফেলায়, এই ধরনের আর কি। আহ, যদি কেউ করে কোনো ওষুধ, বিষ অথবা রুমাল শুকাইয়া মানে শুকিয়ে দিয়ে, হ্যাঁ, অজ্ঞান করে ফেলায়, এটাকে মলম পার্টি বলে এক কথায়। এই ধরনের মলম পার্টি জাতীয় যত অপরাধ আছে সবই 328-এর ভিতরে ঢুকবে। সবই 328-এর ভিতরে ঢুকবে। আর 329 তো বললাম, সম্পত্তি ছিনাইয়া নেওয়ার সময় যদি কেউ গুরুতর আঘাত করে তাহলে তার শাস্তি হবে 329 ধারা। 327 বলপূর্বক সম্পত্তি আদায় করার সময় সাধারণ আঘাত করার শাস্তি। 328 অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে বা কোনো জিনিস অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে বিষ অথবা যে কোনো ধরনের নেশাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত ঔষধ বা অন্য কোনো বস্তু প্রয়োগ করার দণ্ড। প্রয়োগ করার দণ্ড মানে অ্যাপ্লাই হবে জিনিসটা, প্রয়োগ হবে, সেটা করার দণ্ড। আর 329 হলো কি, আহ, বলপূর্বক সম্পত্তি আদায় অথবা সম্পত্তি ছিনায়া নেওয়ার সময় যদি কেউ গুরুতর আঘাত করে তাহলে তার শাস্তি 329 ধারা। আচ্ছা, তাহলে 327, 328, 329, এই তিনটা ধারা, এগুলোতে আসলে উদাহরণ বা ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছু নাই, সোজাসুজি ভাবে বোঝা যাচ্ছে কথাগুলো কি, এই কারণে এগুলো শর্টকাট শেষ হয়ে যাচ্ছে। তা আবার বলি, 327 বলপূর্বক সম্পত্তি ছিনাইয়া নেওয়ার সময় সাধারণ আঘাত করার শাস্তি। 328 মলম পার্টির শাস্তি। 329 বলপূর্বক সম্পত্তি ছিনাইয়া নেওয়ার সময় গুরুতর আঘাত করার শাস্তি। ছিনতাই তো আলাদা ধারা নাই তো পেনাল কোডে। হুম। ছিনতাইয়ের আলাদা কোনো 386 কি আছে? মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক আদায়ের শাস্তি। হ্যাঁ, ওই বলপূর্বক আদায়, এটাই হচ্ছে ছিনতাই। আর যাক, এক কথা হচ্ছে অনলি ছিনতাই এই শব্দ দিয়ে পেনাল কোডে কোনো ধারা নাই, ঠিক আছে? তো এটা বলপূর্বক সম্পত্তি আদায় যেটা, ওইটাই ছিনতাই। ঠিক আছে, ওইটাই হচ্ছে ছিনতাই, কারণ আপনি জোর করে একটা মানুষ থেকে নিয়ে গেলেন, এটাই ছিনতাই করা হলো। ঠিক আছে, তো এই ছিনতাই করতে গিয়ে যদি কেউ আঘাত করে, সে আঘাতটা ঢুকবে কিন্তু 327 আর 329-এ। এখানে কিন্তু ছিনতাই মূল ফ্যাক্ট না। যদি কেউ ছিনতাই করে বলপূর্বক নেয়, সেটার ধারা আলাদা। কিন্তু এই ছিনতাই করতে গিয়ে যদি কেউ আঘাত করে, যেটা সাধারণ আঘাত অথবা গুরুতর আঘাত, এইটার পানিশমেন্ট হবে 327 আর 329-এ। 328 তো হচ্ছে মলম পার্টি। বোঝা গেল? কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি আমি? আচ্ছা, এবার 330, 331, 332, 333, এই চারটা ধারা মোটামুটি সেম। প্রথম দুইটা একরকম আর পরের দুইটা অন্যরকম। তো এক কথায় যদি বলি, আহ, প্রথম দুইটা ধারাতে হচ্ছে
পুলিশ কোনো ব্যক্তিকে আঘাত করবে, হোক সেটা সাধারণ আঘাত বা গুরুতর আঘাত। পরের দুইটা মানে 332 333 হলো পাবলিক পুলিশকে আঘাত করবে। প্রথম দুটো হচ্ছে 330 331 হলো পুলিশ পাবলিককে অথবা অপরাধীকে আঘাত করবে, আর পরের দুটো হলো পাবলিক বা জনসাধারণ পুলিশকে আঘাত করবে। এ হলো চারটা ধারা। সহজ হয়ে গেল না এবার? তো 330 বলতেছে সম্পত্তি প্রত্যর্পণ। প্রত্যর্পণ মানে কি? একটা জিনিস ফেরত দেওয়া, এটা হচ্ছে প্রত্যর্পণ। তো 330-এ বলতেছে সম্পত্তি প্রত্যর্পণ বা স্বীকারোক্তি প্রদানে বাধ্য করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক সাধারণ আঘাত করার জন্য। সরকারি কর্মচারী বোঝাচ্ছে এখানে সরকারি কর্মচারী, ধরেন কাস্টমসের অফিসার হইতে পারে, বা সরকারি কর্মচারী যে কোনো বাহিনী বা যে কোনো সরকারি কর্মচারী হইতে পারে। তারা যদি এরকম কোনো সম্পত্তি প্রত্যর্পণের জন্য অথবা স্বীকারোক্তি আদায় করার জন্য সাধারণ আঘাত করে, তার শাস্তি 330 ধারাতে হবে। আমরা যেহেতু বাংলাদেশ পুলিশের সদস্য এবং পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য পড়তেছি, সেজন্য আমরা এখানে সরকারি কর্মচারীর জায়গায় পুলিশ নাম দিয়ে পড়ি, যেহেতু আহ, সরকারি কর্মচারী হিসেবে আমরাও আছি, পুলিশও আছে। তো 330-এ বলতেছে ধরেন একটা ছিনতাইকারী বা চোর একটা মোবাইল চুরি করে নিয়ে গেল, মোবাইলটা যেন সে ফেরত দেয়, তাকে ধরে বেদম পেটানো হচ্ছে। যদি এইরকম ভাবে যদি মারধর করে তাকে সাধারণ আঘাত করা হয়, তাহলে 330 ধারায় শাস্তি হবে পুলিশের। আর যদি এরকম মারধর করতে গিয়ে গুরুতর আঘাত করা হয়, তাহলে পুলিশের শাস্তি হবে 331 ধারাতে। কোন কোন ক্ষেত্রে? সম্পত্তি প্রত্যর্পণ অথবা স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে। 330 সম্পত্তি প্রত্যর্পণ অথবা স্বীকারোক্তি প্রদানে বাধ্য করার উদ্দেশ্যে পুলিশ অফিসার কর্তৃক সাধারণ আঘাত করার শাস্তি 330। আর 331 সেম কথা, সম্পত্তি প্রত্যর্পণ বা স্বীকারোক্তি আদায়ে বাধ্য করার উদ্দেশ্যে পুলিশ অফিসার কর্তৃক গুরুতর আঘাত করার শাস্তি। সহজ হয়ে গেল না? দুইটা সেম কথা, একটা হলো সাধারণ আঘাত আর একটা হলো গুরুতর আঘাত। এবার যান আপনি 332-এ। 332-এ বলতেছে সরকারি কর্মচারীকে আইনানুগ কর্তব্য পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য। সরকারি কর্মচারী আইনানুগ কর্তব্য পালন করতে গেছে, ধরেন গ্রেপ্তার করতে গেছে, এটা তার আইনানুগ কর্তব্য। তখন যদি কেউ তাকে আঘাত করে, তখন কিন্তু 332 ধারা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে 332 ধারা মোতাবেক, অথবা 332 ধারা মোতাবেক সে দণ্ডিত হবে। সেম কাজ, সরকারি কর্মচারীকে আইনানুগ কর্তব্য পালনে যদি কেউ বাধা দেয়, বাধা দেওয়ার সময় যদি যদি তাকে গুরুতর আঘাত করে, সরকারি কর্মচারীকে যদি কেউ গুরুতর আঘাত করে, তাহলে তার শাস্তি হবে 333 ধারাতে। যেমন ধরেন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কাজ করতেছে পুলিশ, এবার জনসাধারণ যদি পুলিশকে ইট পাটকেল মারে বা সাধারণ আঘাত করে, তখনও কিন্তু 332 ধারাতে আসবে, কারণ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা এটা হচ্ছে পুলিশের আইনানুগ কাজ। তো এই ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে যদি পুলিশ মানে সরকার বাদী হয়ে মামলা করে, তাহলে কোন কোন ধারা আসতে পারে বলতে? 186-তে কি বলছে? এই পুলিশের কাজে বাধা দেওয়া 186, হ্যাঁ 186 আসবে। সরকারি কর্মচারী সরকারি কাজে বাধা দেওয়ার শাস্তি 186 আসবে। তাহলে কোন কোন ধারা আসবে? হ্যাঁ 186 আসবে অনলি বাধা দিলে। আর যদি কেউ আঘাত করে, বাধা প্লাস আঘাত, তাহলে আসবে হচ্ছে 332 333। তাহলে আমরা দেখি, প্রথমে হলো লোকটা বেআইনি সমাবেশের সদস্য ছিল 143। যেহেতু একটা বেআইনি সমাবেশ, এটার উপরে বল প্রয়োগ করার আগে অবশ্যই কর্তব্য হবে মৌখিকভাবে নির্দেশ দেওয়া, যাতে ছত্রভঙ্গ হয়। হইল না ছত্রভঙ্গ, 145। কত কত আসলো? 142 145। এরপরে বেআইনি সমাবেশ যেহেতু হিংস্র হয়ে গেল, মানে পুলিশের গায়ে আঘাত করতেছে, তাহলে সেটা দাঙ্গায় রূপান্তর হইলো। দাঙ্গা দমনকালে পুলিশের কাজে বাধা দিলে 153। তাহলে কত কত আসলো? 143 145 153। এবার পুলিশের উপর আঘাত করলে কেউ সাধারণ আঘাতপ্রাপ্ত হবে, কেউ গুরুতর আঘাতপ্রাপ্ত হবে, সাথে 332 333 আসবে। তাহলে 143। এইভাবে ধারাগুলো টানতে হয়। আমি এতগুলো ধারা বলার উদ্দেশ্য হচ্ছে ধারাগুলো কিভাবে টানবেন সেটা বোঝাচ্ছি।
যখন একটা অপরাধ হইলো, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গেল পুলিশ, পুলিশের উপর পাবলিক অ্যাটাক করলো, আক্রমণ করলো। আক্রমণ হলে আবার অন্য ধারা চলে যাবে, হ্যাঁ, মানে বাধা দিল এবং আঘাত করলো, তখন কি হবে ঘটনাটা? তখন কোন কোন ধারায় পাবলিকের বিরুদ্ধে মামলা হবে? 143, 145, 153, 332, 333, এইভাবে ধারাগুলা টানা হয়। তাহলে 327 হলো কি? 352 না? আচ্ছা, আমরা 352-তে যাই নাই এখনো, হ্যাঁ। আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের দণ্ড। 353 আছে একটা ধারা, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। 352 না, সেটা 353 আছে, বাট আমরা, হ্যাঁ, এটা অপরাধমূলক বল প্রয়োগের ক্ষেত্রে, হ্যাঁ, এটা এখানে আসবে না। আচ্ছা, যাই হোক, আমরা 353 যাই নাই, আমি যে যতটুকু আসছি ততটুকুর ধারাটা টেনেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার একটু রিভিশন দিই। 327 হচ্ছে যে বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার সময় সাধারণ আঘাত করার শাস্তি। 329, 328 কিন্তু একটা ধারা গ্যাপ যাবে। 329 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার সময় গুরুতর আঘাত করার শাস্তি। একটা হচ্ছে বলপূর্বক সম্পত্তি নেওয়া, এটার আলাদা ধারা। আর বলপূর্বক সম্পত্তি নেওয়ার সময় আঘাত করা, এটার ধারা আমরা পড়তেছি এখন। 327, 329, আঘাতটা কি হবে? আঘাত। 328 মলম পার্টি, যেটা মলম পার্টির সাজা। আর 330 হলো সম্পত্তি প্রত্যর্পণে বা স্বীকারোক্তি আদায়ে বাধ্য করার উদ্দেশ্যে সাধারণ আঘাত করার শাস্তি। সরকারি কর্মচারী কর্তৃক সাধারণ আঘাত করার শাস্তি। 331 সম্পত্তি প্রত্যর্পণ বা স্বীকারোক্তি আদায়ে বাধ্য করার উদ্দেশ্যে পুলিশ অফিসার কর্তৃক গুরুতর আঘাত করার শাস্তি। আর সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে সাধারণ আঘাত করার শাস্তি। 332। আর 333 হলো সরকারি কর্মচারীকে তার আইনানুগ কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার শাস্তি। 333। আর 334 হলো উত্তেজনাবশত আঘাত করার শাস্তি। উত্তেজনাবশত, যেমন আপনি কি করলেন, একটা মানুষকে উত্তেজিত করতেছেন কোনো একটা বিষয় নিয়ে, ব্যঙ্গ করতেছেন, তাকে রাগাচ্ছেন বারবার এই সমস্ত কথাবার্তা বলে। তো আপনার এই ব্যঙ্গ বিদ্রুপের কারণে সে রেগে গেল, সে উত্তেজিত হয়ে গেল। উত্তেজিত হয়ে যদি আপনাকে সাধারণ আঘাত করে, 334 ধারায় শাস্তি হবে। তাহলে এমনিতেই কিন্তু অনলি আঘাত করার শাস্তি হলো 323। আর উত্তেজিত হয়ে যদি কেউ সাধারণ আঘাত করে 334। তাহলে ঘটনা কিন্তু দুই রকম, সেম আঘাত। যেমন ধরেন, আমি যদি বলি সাধারণ আঘাত কি হইতে পারে, একটা লাঠি দিয়ে আপনার গায়ে বা হাতে একটা আহ, বাড়ি দিল, বাড়ি দিলে আপনার হাতটা ফুলে গেল, এটা সাধারণ আঘাত হলো, হ্যাঁ। হ্যাঁ, আর একটা চর যদি হয় সেটা খুবই সিম্পল হয়ে যায়। তো আপনার হাতে যেহেতু বাড়ি দিল, একটা দাগ হয়ে গেল, ফুলে গেল, এই যে সাধারণ আঘাত। এটা 323-এ কিন্তু এটার সাজা আছে। আবার 334-এও এটার সাজা আছে। দেখতে হবে যদি সে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে আপনাকে আঘাত করে থাকে। 323, আপনি তাকে উত্তেজিত করছেন, সে উত্তেজনার বশত আপনাকে আঘাত করছে, তখন 334। পার্থক্য হবে কি, যদি সে উত্তেজিত হয়ে আপনাকে মেরে থাকে তার শাস্তি কম হবে। আর যদি সে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আপনাকে আঘাত করে থাকে, তার শাস্তিটা একটু বেশি হবে। এই হলো দুটো ধারার মধ্যে পার্থক্য। তাহলে 325 গুরুতর আঘাত, এটার ব্যতিক্রম হলো 335। সেম কাজ, যদি উত্তেজনাবশত কেউ গুরুতর আঘাত করে, তার শাস্তি 335। মানে 334 হলো কি, উত্তেজিত হয়ে সাধারণ আঘাত করার শাস্তি। আর 335 হলো কি, উত্তেজিত হয়ে গুরুতর আঘাত করার শাস্তি। আর 336, 37, 38 তিনটা ধারা লাগবে না। 338 টাইপের হলো বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করার শাস্তি। যদি কেউ বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তাহলে কত ধারায় শাস্তি হবে? 338 টাইপের বেপরোয়াভাবে, হইল না তো। আবার বলি আমি, মাথায় ঢুকান। হইল না, আবার বলি আমি। 338 টাইপের কতে বলতেছে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করার দণ্ড। আর আমি প্রশ্ন করছি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর শাস্তি কত ধারা হবে? হ্যাঁ, গুড। তাহলে আমি কিন্তু প্রশ্ন ঘুরাই দিছি, হ্যাঁ। তাহলে
যদি রোড অ্যাক্সিডেন্টে কেউ মারা যায় কি কি ধারা আসে? 304 খ আর 338 ক। কারণ রোড অ্যাক্সিডেন্টে যখন মারা যায় তখন তো হচ্ছে সবাই মরে না, কেউ একজন দুজন মারা যায়, কেউ আহত হয়। হ্যাঁ, এই ধরনের হয়। আবার রোড অ্যাক্সিডেন্টটা কি কারণে হয়? বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে হয়। তো বেপরোয়াভাবে গাড়ি চালানোর একটা ধারা আছে না? কত ধারা পেনাল কোডে? 179 ধারা। 179 মনে হচ্ছে, 279 না, নাকি 179? হ্যাঁ, 279। তাহলে 279 আর হচ্ছে 304 খ আর হলো 338 ক। এই তিনটা দ্বারাই কিন্তু মামলা হয় রোড অ্যাক্সিডেন্ট হলে। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি হবে? 279, 304 খ আর 338 ক, এই তিনটা ধারায় মামলা হবে দণ্ডবিধির, এই তিনটা ধারা দিয়ে। তাহলে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করার শাস্তি হলো 338 ক। এই পর্যন্ত ছিল আমাদের আঘাত। আঘাত মোটামুটি শেষ। তাহলে আপনারা পড়বেন, বেশি বেশি পড়বেন। হ্যাঁ, বেশি বেশি না পড়লে কিন্তু এগুলো ভুলে যাবেন। বেশি বেশি পড়তে হবে। আর আমরা আপাতত সব পড়তেছি কি কারণে? এমসিকিউর জন্য পড়তেছি। এমসিকিউ পরীক্ষার পরে আমি ফাইনালি আপনাদের জন্য অবশ্যই সাজেশন তৈরি করব। অনেক ধারা ছেড়ে দিব যেগুলো থেকে প্রশ্ন আসবে না। ঠিক আছে? যেমন ধরেন এখন আমরা সামনে যে ধারাটা পড়বো, 339 অবৈধ বাধা দেওয়া বা অবৈধ বাধা বা অবৈধ অবরোধের শাস্তি। অবৈধ অবরোধের যে ধারাগুলো আছে 339 থেকে 348, এখানে আমরা যখন লিখিত পরীক্ষার জন্য পড়বো তখন মাত্র 4টা কি 5টা ধারা পড়বো, বাকিগুলো পড়বো না। কারণ ওইগুলো থেকে প্রশ্ন আসার চান্স নাই। প্রশ্ন একটা একটা ধারা থেকে একটা প্রশ্ন তৈরি হওয়ারও চান্স নাই। ওগুলো আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে? ওগুলো বাদ দিয়ে দিব। তো এখন অবৈধ বাধা বা অবৈধ অবরোধ শুরু করি আমরা। 339 থেকে 348। 339 ধারা হচ্ছে অবৈধ বাধা, আর 340 অবৈধ অবরোধ। বাধা আর অবরোধের মধ্যে পার্থক্য কি? বাধা মানে একটা মানুষকে কোনো দিকে যাইতে না যাওয়া, না যাইতে না দেওয়া, বাধা দেওয়া। বাধা তো বুঝি, সে যেন যাইতে না পারে। আরেকটা হলো আটকিয়ে রাখা। আটকিয়ে রাখাটা হচ্ছে অবরোধ। আর বাধা দেওয়া হচ্ছে বাধা দেওয়া, মানে পথ রোধ করা। রোধ করা মানে থামিয়ে দেওয়া। আটকানো না, বাট তাকে থামিয়ে, হ্যাঁ, তাকে থামিয়ে দেওয়া হয়েছে, সে চাইলে যে দিক থেকে আসছে সেদিকে ফিরে যেতে পারবে। আটকানো হয় নাই, মানে সামনে আর যেতে দেওয়া হবে না। সে যেমন উত্তর থেকে এসেছে, ধরেন দক্ষিণ থেকে এসেছে, তাকে আবার দক্ষিণে যেতে দেওয়া যাবে, কিন্তু উত্তরে যেতে দেওয়া যাবে না। এই হচ্ছে বাধা দেওয়া। আর অবরোধ মানে কি? তাকে আর কোনো দিকে যাইতে দেওয়া যাবে না, সেই জায়গাতে আটকানো আছে, এগুলো অবরোধ। আর 339 হচ্ছে অবৈধ বাধা দেওয়া, 340 হচ্ছে অবৈধ অবরোধ, আর 341 হচ্ছে অবৈধ বাধা দেওয়ার শাস্তি, 342 হলো অবৈধ অবরোধের শাস্তি। এটা 4টা দ্বারা শেষ হয়ে গেল। 339 অবৈধ বাধা। অবৈধ বাধার শাস্তি কত? 341। আচ্ছা, 339-এর পরে 340 অবৈধ অবরোধ। অবৈধ অবরোধের শাস্তি হলো 342, একটা দ্বারা গ্যাপ দিয়ে যাবে। আচ্ছা, 339 অবৈধ বাধা কাকে বলে? কোনো ব্যক্তির যেখানে যাওয়ার অধিকার আছে সেখানে যেতে বাধা দেওয়া বা পথ রোধ করাকে অবৈধ অবরোধ বলে, সরি, অবৈধ বাধা দেওয়া বলে। কোনো ব্যক্তির যেখানে গমনের অধিকার আছে সেখানে গমনে অবৈধভাবে বাধা দেওয়া বা পথ রোধ করাকে অবৈধ বাধা দেওয়া বলে বা অবৈধ বাধা দান বলে। 340 হচ্ছে অবৈধ অবরোধ। কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কোনো সীমাবদ্ধ স্থানে অবৈধভাবে আটক করে রাখাকে অবৈধ অবরোধ বলে। একটা সীমাবদ্ধ স্থানে অবৈধভাবে আটক করে রাখাটাকে অবৈধ অবরোধ বলে। একটু আগে তো বলেছি যে কোনটা অবৈধ বাধা, কোনটা অবৈধ অবরোধ। আশা করি বুঝতে পেরেছেন। তো 341 অবৈধ বাধা দেওয়ার শাস্তি, 342 অবৈধ অবরোধের শাস্তি। 343 হলো, 342 কিন্তু অবৈধ অবরোধ, 342 অবৈধ অবরোধ মানে অবৈধভাবে আটকিয়ে রাখার শাস্তি। তো এরপরে একটু একটু বেশি দিন হবে। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল, জাস্ট আটকিয়ে রাখার শাস্তি 342। কিন্তু 343-এ হচ্ছে, 343-এর লাস্টের সংখ্যাটা 3। আর ধারাটাও শুরু হলো 3 দিয়ে। 3 বা ততোধিক দিবসের জন্য অবৈধভাবে আটক করে রাখার শাস্তি।
তার মানে এমনি 3 দিনের কম 2 দিন পর্যন্ত যদি কাউকে আটকে রাখা হয় 342 ধারা মোতাবেক দণ্ডিত হবে। 3 বা ততোধিক দিনের জন্য যদি কাউকে অবৈধভাবে আটক করে রাখা হয় 343 ধারায় দণ্ডিত হবে। আর 10 বা ততোধিক দিবসের জন্য কাউকে অবৈধভাবে আটক করে রাখা হলে 344 ধারা মোতাবেক দণ্ডিত হবে। 344 ধারা মোতাবেক দণ্ডিত হবে। 345 346 লাগবে না। এবার যাই আমরা 347। 347 বলতেছে বলপূর্বক সম্পত্তি আদায় বা অপরাধ করতে বাধ্য করার জন্য অবৈধভাবে অবরোধ করার শাস্তি। এবার কি বলতেছে বুঝছেন? ওই যে আমরা একটা ধারা পড়ছিলাম না 327। 327 কি? বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, এই কারণে কাউকে আঘাত করার শাস্তি ছিল 327। 327 থেকে আরো 20 যোগ করেন কত হয়? 347 হয়। তো বলপূর্বক সম্পত্তি আদায় করা বা অপরাধ করতে বাধ্য করার জন্য এবার অবৈধভাবে অবরোধ করা শাস্তি, মানে ওই সেম কাজ। বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য কাউকে আঘাত করা হলো 327, আর বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য কাউকে আটক করে রাখা হলো 347। 347 বোঝা গেল? আচ্ছা, এবার যাই 348-এ। সম্পত্তি প্রত্যর্পণ বা স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করার শাস্তি হলো 348। এটা হলো সরকারি কর্মচারীর ক্ষেত্রে। সম্পত্তি প্রত্যর্পণ যাতে করে অথবা স্বীকারোক্তি আদায় যেন করে, সেই কারণে যদি কাউকে অবৈধভাবে অবরোধ করে রাখে তাহলে সরকারি কর্মচারীর শাস্তি হবে 348 ধারাতে। আচ্ছা, তাহলে আবার এই ধারাগুলোতে সেম কথা থাকবে। সামনে আক্রমণ পাবো আমরা 349। হ্যাঁ, এইগুলোতেও কিন্তু বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য আক্রমণ করার শাস্তি, মানে কথাটা সেম থাকবে কিন্তু অপরাধের ধরনটা পাল্টে যাবে। অপরাধের ধরনটা পাল্টে যাবে। তো আমরা আবার একটু রিভিশন দিই। কত থেকে ছিল? 327 থেকে। বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য সাধারণ আঘাত করার শাস্তি। মলমপাটের শাস্তি 328। বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য গুরুতর আঘাত করার শাস্তি 329। 330 সম্পত্তি প্রত্যর্পণ বা স্বীকারোক্তি প্রদানে বাধ্য করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক সাধারণ আঘাত করার শাস্তি। সম্পত্তি প্রত্যর্পণ অথবা স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক গুরুতর আঘাত করার শাস্তি 331। আর 332 হলো সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে সাধারণ আঘাত করার শাস্তি। 332 সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার শাস্তি। 333 কি একটু পেস লেগে গেল মনে হচ্ছে না? 332 হলো সরকারি কর্মচারীকে সাধারণ আঘাত করার শাস্তি। 333 হলো সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত করার শাস্তি। 334 উত্তেজনাবশত আঘাত করার শাস্তি। 335 উত্তেজনাবশত গুরুতর আঘাত করার শাস্তি। আর 338 শর্টার ক হলো বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করার শাস্তি। 338 শর্টার ক। 339 অবৈধ বাধা দান। 340 অবৈধ অবরোধ। 341 অবৈধ বাধা দেওয়ার শাস্তি। 342 অবৈধ অবরোধের শাস্তি। 343 3 বা ততোধিক দিবসের জন্য অবৈধভাবে অবরোধ বা আটক করে রাখার শাস্তি। 344 10 বা ততোধিক দিবসের জন্য অবৈধভাবে অবরোধ বা আটক করে রাখার শাস্তি। 347 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অপরাধ করতে বাধ্য করার উদ্দেশ্যে অবৈধভাবে আটক করে রাখার শাস্তি। 348 সম্পত্তি প্রত্যর্পণ বা স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে সরকারি কর্মচারী কর্তৃক অবৈধভাবে অবরোধ বা আটক করে রাখার শাস্তি 348। আজকে এতটুকুই থাকুক 348 পর্যন্ত। আপনারা পুরাতন পড়াগুলো বারবার রিভিশন করবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন। পুরাতন পড়াগুলো বারবার রিভিশন করবেন, পুরাতন পড়াগুলো বারবার রিভিশন করলে মনে থাকবে। তো 348 পর্যন্ত থাকুক, আপনারা পড়েন এই ধারাগুলা 299 থেকে 348 পর্যন্ত আজকে রিভিশন দেন। আমি ক্লাস শেষ করে দিচ্ছি, এগুলো বারবার পড়েন। ঠিক আছে, তাহলে রেকর্ড অফ।